আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, রাজনীতির যে রাজচক্র, ভাগ্যচক্র, যেটি আকাশ থেকে নিয়ন্ত্রিত হয়, অবস্থদৃষ্টে মনে হচ্ছে যে আবার এই রাজচক্র উল্টো পথে ঘোরা শুরু করেছে। আপনারা যদি গত 17 মাসের এই যে রাজনীতির যে পট পরিবর্তন, রাজনীতির স্রোত, বিভিন্ন পক্ষে বা বিপক্ষে যে জনজোয়ার, এগুলো যদি লক্ষ্য করেন আপনি দেখবেন যে বাংলাদেশের একটি ঘটনা, ইতিবাচক একটি ঘটনা, কোনো আবেগ, রাজনীতির জোয়ার বা সম্ভাবনা, এর কোনোটি কোনো ব্যক্তির বা কোনো দলের কর্ম দ্বারা সৃষ্টি হয়নি। অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটল এবং এক একটা নতুন নতুন পরিস্থিতি তৈরি হলো। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে আসমান থেকে কেউ হয়তো কোনো কিছু নড়াচড়া করাচ্ছে এবং রাজনীতিতে বাংলাদেশের ময়দানে যা কিছু ঘটছে, এখানে ব্যক্তির চাইতে পারিবারিক বিষয় বা পারিবারিক বিষয়ের চেয়ে রাজনৈতিক বিষয় কিংবা অন্য কোনো যে দেশি বিদেশি চক্র, তাদের যে এখানে লীলা খেলা হচ্ছে, সেই লীলা খেলার চাইতে প্রাকৃতিক যে কারণগুলো সেগুলো বেশি ঘটছে। আপনি বুকে হাত দিয়ে একবার একটু চিন্তা করুন যে আওয়ামী লীগের পতন বা শেখ হাসিনার যে বাংলাদেশ থেকে দিল্লি গমন, এটা আপাত দৃষ্টিতে আমরা গণ অভ্যুত্থানকে মনে করি, কিন্তু যদি 5 তারিখ দুপুর পর্যন্ত আপনি যারা রাজপথে ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করুন এবং আপনি যা দেখেছেন সেটির সঙ্গে মেলান, মনে হবে যেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাটা ঘটিয়ে দিয়েছেন। এখন এই ঘটনা কি আলটিমেটলি জনতার পক্ষে যাবে, নাকি ঘুরে ফিরে আবার আওয়ামী লীগের পক্ষে যাবে, নাকি বিএনপির পক্ষে যাবে, নাকি যে ইসলামিক দলগুলো জামাতের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করে যাচ্ছে টিল নাও, আজকের দিন পর্যন্ত, সেখানে জামাতের মাধ্যমে একটি নতুন রাজনীতির ইতিহাস রচিত হবে, এটা আমরা বলতে পারছি না। কেন বলতে পারছি না? প্রায় প্রতিদিনই একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে এবং গতকালকের ঘটনার ফলে আজকে যে পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হচ্ছে, এটি মুহূর্তের মধ্যে উল্টে যাচ্ছে। যেমন ধরুন, আগস্ট মাসের 5 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূস তখনও দেশের বাইরে, তো ওনার কপালে যে রাজটিকা আছে আমরা এটা জানতাম না। আবার উনি যাদেরকে মনোনয়ন দিয়েছেন, যাদেরকে উপদেষ্টা বানিয়েছেন, এ সকল মানুষদের কপালে যে রাজটিকা ছিল তা আমরা কেউ কল্পনাও করতে পারিনি। যেমন ধরুন, ছাত্রদের মধ্য থেকে 2 জন উপদেষ্টা হলেন, অন্যান্য যারা হলেন ওনারা কেউ আগস্ট মাসের 5 তারিখে কল্পনা করতে পারেননি যে শেখ হাসিনার পতন হবেন এবং তারা মন্ত্রী মিনিস্টার হবেন, কিন্তু ঘটনা ঘটে গেল এবং টানা প্রায় 4 থেকে 5 মাস যাবৎ সব কিছু গ্রহ নক্ষত্র ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পারিষদবর্গের অধীনে রইল। এরপর সৌভাগ্যের যে চাকা, এটি জামাতের পক্ষে চলে গেল 2025 সনের জানুয়ারি থেকে। স্কুল, কলেজ, মাদ্রাসা, পথ ঘাট, মাঠ, শিক্ষালয় থেকে শুরু করে সব জায়গাতে শুধু জামাত এবং জামাত, এবং এটির 2টো অংশ। প্রথম অংশ হলো এনসিপি আর নেপথ্যে জামাত। এভাবে চলল প্রায় 4 থেকে 5 মাস। তারপর শুরু হলো একটা হযবরল অবস্থা। 2025 সনের মে মাস থেকে একটা হযবরল অবস্থা। এই বিভিন্ন ইউটিউব থেকে নানা রকম গরু জবাই, জিয়াফত এগুলো চলতে থাকে। তারপর বিএনপি নানা রকম প্ল্যান করতে থাকে, প্রোগ্রাম করতে থাকে এবং আজকেই মনে হলো যে সরকারকে তারা ফেলে দেবে, এই এশরাক
মানে নগর ভবন দখল করে, এই আর এক পার্টি এসে, মানে কি একটা বিতিস্থির অবস্থা। তো সেই অবস্থার মধ্যে যখন তারেক রহমান সাহেব এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে লন্ডন বৈঠক, সেটা হলো, এরপরে আরও এলোমেলো হয়ে গেল। এনসিপি একভাবে চলে, জামাত একভাবে চলে, বিএনপি একভাবে চলে, ডক্টর মোহাম্মদ ইউনূসের যমুনা একভাবে চলে, এমনকি সেনাবাহিনীর সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্ক, জামাতের সম্পর্ক, তারপরে তারেক রহমান সাহেবের সম্পর্ক যে আসলে কেমন, এই জিনিসটি কিছুতেই আন্দাজ করা যাচ্ছিল না। ঠিক এইরকম যে একটি হযবরল অবস্থা, সেই অবস্থার মধ্যে ওসমান হাদি উনি নিহত হলেন। ওসমান হাদি নিহত হওয়ার পর সবাই বলে এই পুরো যে পরিবেশ পরিস্থিতি, মানে হত্যাকাণ্ডের পর যা কিছু ঘটেছে তার পুরোটাই জামাত এবং এনসিপির ফেভারে গিয়েছে। কিন্তু ওভার অ্যাক্টিং করতে গিয়ে তারা যে বিষয়গুলো তারা ফেভারে আনতে পারতো, সেই জিনিসগুলো তাদের জন্য বুমেরাং হয়ে গেছে। যেমন ডেইলি স্টারের আক্রমণ, প্রথম আলোর আক্রমণ, এটাকে আসলে হজম করা যায়নি। তো এই অবস্থা যখন চলছে, ঠিক সেই সময়টাতে নাটকীয়ভাবে জনাব তারেক রহমান সাহেব ঘোষণা দিলেন তিনি বাংলাদেশে আসবেন। আর উনি 25 তারিখে আসার পর থেকে আজকের দিন পর্যন্ত, আমি এই ভিডিওটি করছি জানুয়ারি মাসের 7 তারিখে, তাহলে অলমোস্ট প্রায় 2 সপ্তাহ ধরে পুরো রাজনীতির যে ময়দান, এটি এখন বিএনপির দখলে। বাংলাদেশে এখন বিএনপির যে গ্রহ নক্ষত্র, আজকের দিন অনুযায়ী মনে হবে যে এখনই নির্বাচন হয়ে যাওয়া উচিত, এবং তারেক রহমান সাহেব এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি যেখানে যাচ্ছেন, সানাই বাজছে, নহবত বাজছে, তার কাছে যারা যাচ্ছেন তাদেরকে একজন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে, যে রাষ্ট্রীয় প্রোটোকল রক্ষা করতে হয়, যে সিকিউরিটি পাস নিতে হয়, বা যে ধরনের যাকে বলা হয় সতর্কতা অবলম্বন করা হয়, যারাই সেখানে গেছেন, হাজার হাজার কোটি টাকার মালিক যমুনা গ্রুপের চেয়ারম্যান, সাবেক এমপি, সাবেক মন্ত্রী সালমা থেকে শুরু করে তার দলের যারা একেবারে আপনজন, তারা যারা সহযোগী রয়েছেন, সেটা ভিপি নুরুল হক নুরু বা অন্যান্য যারা, মাহমুদুর রহমান মান্না, যারা দেখা করেছেন, সবাইকে একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। অ্যাজ ইট ইজ তারা একজন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছে। এই যখন চলছে, তখন সারা বাংলাদেশের কিছু কিছু এলাকাতে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে যাচ্ছে। বিচ্ছিন্ন বললাম এই কারণে যে স্বয়ং বিএনপি নেতা জনাব সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে কারওয়ান বাজারে যে স্বেচ্ছাসেবক দলের একজন নেতা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা, এর সঙ্গে কোনো চক্রান্ত জড়িত নেই। কিন্তু বিএনপি নেতারা এটা মানতে রাজি নন। অন্যদিকে জনাব ওসমান হাদির যে হত্যাকাণ্ড, সেটিকে কেন্দ্র করে একটি চার্জশিট দেওয়া হয়েছে, এবং সেই চার্জশিটে যে সকল ব্যক্তিকে আসামি করা হয়েছে এবং যে কাহিনী, যে ঘটনা সেখানে বর্ণনা করা হয়েছে, এতে করে ওসমান হাদির পরিবার আরও বেশি বিক্ষুব্ধ হয়ে পড়েছে, এবং তার যে সংগঠন ইনকলাব মঞ্চ, তারা কোনো অবস্থাতেই এই চার্জশিটের বয়ান মানতে পারছেন না। তারপর চট্টগ্রামের যে একটি এলাকা রয়েছে ফটিকছড়ি, রাউজান, এই এলাকাগুলো মূলত সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবারের একছত্র আধিপত্য। তো সেখানে গিয়াস কাদের চৌধুরীকে বাদ দিয়ে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, চট্টগ্রাম উত্তর আওয়ামী বিএনপির একজন নেতা গোলাম আকবর খন্দকার, এটাকে নিয়ে পুরো চট্টগ্রাম উত্তাল। তার প্রেক্ষিতে হোক বা অন্য যে কোনো কারণে হোক, সেখানে এই রাউজান, ফটিকছড়ি, এই বিস্তীর্ণ এলাকাতে যেখানে চৌধুরী পরিবারের আধিপত্য রয়েছে, এই জায়গাটিতে একজন নেতা খুন হয়েছেন। এর বাইরে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন এলাকা থেকে যে সকল খবর আসছে, সেই খবরগুলোকে আপনি যতই বিচ্ছিন্ন বলার চেষ্টা করেন, কিন্তু একটির সঙ্গে অপরটি যদি মিলিয়ে দেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে বিএনপির ভাগ্যাকাশে যে সৌভাগ্যের
পূর্ণিমার চাঁদ এই গত 15 দিন ধরে আলোক বর্ষণ করছিল, প্রভা দিচ্ছিল, প্রভা বিকিরণ করছিল, সেটি থমকে গেছে। এখন নানা জনে নানা কথা বলার চেষ্টা করছেন, মুখ ফুটে অনেকে বলছেন, আর অনেকে বুক ফেটে যাচ্ছে কিন্তু বলতে পারছেন না। এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে দুটো ঘটনা ঘটল, ইউরোপ কেন্দ্রিক এবং ল্যাটিন আমেরিকা কেন্দ্রিক। ইউরোপে অ্যান্টার্কটিকার মতো করে একটি বরফ আচ্ছাদিত অঞ্চল রয়েছে, গ্রিনল্যান্ড, যেটি ডেনমার্কের সম্পত্তি দীর্ঘদিন ধরে, এবং এটার সঙ্গে ইউরোপের যাকে বলা হয় একটা প্রেস্টিজ জড়িত পুরো ইউরোপের, শুধু এটা ডেনমার্কের সম্পত্তি না। এখন এটা ডোনাল্ড ট্রাম্প দখল করতে চাচ্ছেন, এটা নিয়ে ইউরোপের সঙ্গে তার বাকবিতণ্ডা। এরপর ল্যাটিন আমেরিকাতে যদি যান বা দক্ষিণ আমেরিকাতে যদি যান, সেখানে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে আনার পর মার্কিন যুক্তরাষ্ট্রে যা কিছু হচ্ছে, যুক্তরাষ্ট্রের বাইরে যা কিছু হচ্ছে, এবং পুরো ল্যাটিন আমেরিকাতে যা কিছু হচ্ছে, ব্রাজিল থেকে শুরু করে বড় বড় দেশগুলো যেভাবে আমেরিকার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে মাদুরোর বিষয়ে যুক্তরাষ্ট্রকে এটা সমঝোতায় যেতে হবে এবং তাকে পিছু হটতে হবে। আর এই মাদুরোর এই ঘটনার সঙ্গে সঙ্গে মিস্টার ডোনাল্ড ট্রাম্প নতুন করে ভারতের উপর খড়গ স্থাপন করেছেন। গত 1 বছর ধরে ভারতের সাথে সম্পর্ক স্থাপন, পুনঃস্থাপন, সম্পর্ক নষ্ট, এগুলি নিয়ে নানা রকম নাটক হয়েছে। সেই নাটকের প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্পও চেষ্টা করেছেন, মিস্টার নরেন্দ্র মোদীও চেষ্টা করেছেন, কিন্তু শেষ অবধি হয়নি। এর কারণ হলো স্বার্থের যে বিষয়টি, এটি উভয় পক্ষের জন্য জীবন মরণ সমস্যা। ভারতের অর্থনীতি এখন যেভাবে রাশিয়ান তেলের উপরে নির্ভর করছে, আমেরিকার দাবি মতো কোনো অবস্থাতেই তারা রাশিয়ার তেল কেনা বন্ধ করতে পারে না। আবার অন্যদিকে রাশিয়ার সঙ্গে ভারতের যে সম্পর্কটি রয়েছে, এই সম্পর্কটির মধ্যে যদি একটা বিচ্ছেদ ঘটানো না যায়, এটি আমেরিকার পক্ষে হজম করা কোনো অবস্থাতেই সম্ভব নয়। তো তর্জন গর্জন চলছিল এতকাল, তার প্রেক্ষিতে এখন যেটি হচ্ছে, আমেরিকা সম্ভবত কোমরে গামছা বেঁধে ভারতের বিরুদ্ধে নেমেছে। এবং আজকের এই ভিডিওটি যখন করছি তখনের খবর হলো ভারতের উপর 500%, 500 টাইমস শুল্ক আরোপ করার যে অর্ডার, এই অর্ডারে ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করেছেন। কাজেই ভারত এবং আমেরিকার যে সম্পর্ক নষ্ট হয়ে গেল দিল্লির সাথে, এখন সঙ্গত কারণেই বাংলাদেশ, দিল্লির পরিবর্তে ঢাকা, দিল্লির পরিবর্তে ইসলামাবাদ, আমেরিকার জন্য একটা সেফ যাকে বলা হয় টার্নিং পয়েন্ট হয়ে যাবে। আর সেফ টার্নিং পয়েন্ট যদি হয়, সেক্ষেত্রে এই গত 15 দিনে বিএনপির যে রমরমে অবস্থা, এর পেছনে আমেরিকার গুডউইল না ভারতের গুডউইল, আমেরিকার বেস্ট উইশেস না ভারতের বেস্ট উইশেস, আমেরিকার গ্রিন সিগন্যাল না ভারতের গ্রিন সিগন্যাল, এটা আপনারা বুঝে নেন। আর সেক্ষেত্রে যেটি হচ্ছে, যদি বিএনপির সঙ্গে আমেরিকার গ্রিন সিগন্যাল থাকে, সেক্ষেত্রে ভারত তার শত্রু হয়ে যাবে এবং ভারত ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাছে টেনে নেবে। আবার যদি ভারতের সঙ্গে বিএনপির কোনো দফারফা হয়ে থাকে, সেক্ষেত্রে আমেরিকা এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আবার তারা কাছে টেনে নেবে। এরই কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রেও এবং কাতার এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কতিপয় কর্মকর্তাদের ঘন ঘন বৈঠক ঢাকাতে, ওয়াশিংটনে এবং কাতারের রাজধানী দোহাতে। এবং আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজেরও একটা হিউজ মার্কিন লবি আছে, এবং একই সঙ্গে তার যে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, তিনিও মার্কিন যুক্তরাষ্ট্রের যে লবিস্ট গ্রুপগুলো রয়েছে তাদের সঙ্গে তার একটা দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।
তারই প্রেক্ষিতে এই যে গত 2 সপ্তাহ ধরে যা কিছু বাংলাদেশের ভিতরে হচ্ছে এবং বাইরে হচ্ছে, তাতে করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই 2024 সনের যে সৌভাগ্যের তারকা বা নক্ষত্র বা স্টার, সেই বৃহস্পতিটি যদি আবার এই 2026 সনের জানুয়ারি মাসে এসে তার কপালের উপর টিপ দিয়ে যায়, অন্য সবাই আশ্চর্য হলেও আমি আশ্চর্য হব না। আর এটা কেন এই প্রাকৃতিক ঘটনাগুলো ঘটছে এবং কেন বারবার বিশ্ব এবং বৈশ্বিক পরিস্থিতির কারণে রাজনীতির ভাগ্যাকাশে আমাদের দেশে বারবার পট পরিবর্তন হচ্ছে, এটি অন্য একটি প্রসঙ্গ, হয়তো সময় পেলে ভবিষ্যতে আলোচনা করব। আজকের ভিডিওতে এতটুকু আমার কাছে মনে হয়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।